পাকিস্তান জানে কিভাবে আত্মরক্ষা করতে হয়। ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত আবহের মধ্যেই এভাবেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজারবার ভাবে। এটার কারণ কি জানেন? সেখানে রাহুল গান্ধী প্রশ্ন করেন, পর্যটকদের নিরাপত্তায় কেন কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল না। এর মাঝেই সামনে আসে এক বিস্ফোরক ভিডিও বার্তা। ভারতীয় এক সেনা পরিচয়ের আশোক কুমার সামনে আনেন এমন বাস্তবতা যা ধসিয়ে দেয় সরকারি বয়ান। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেই বিষয়টি কমেন্ট সেকশনে বলে যাবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভারতের আর্মিকে ভর্ৎসনা করে কথা বলতেও দেখা যায় ভিডিওতে। কি নিয়ে হয়েছিল সেই বৈঠক আর ভিডিওর সত্যতাই বা কতটুকু, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের উত্তেজনা এখন তুঙ্গে। ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জরুরি বৈঠক ডেকে একগুচ্ছ পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারত ও পাকিস্তান, যার মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল, সীমান্ত ও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, নাগরিকদের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে কাশ্মীর সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও। কাশ্মীর হামলার সূত্র ধরে যখন সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়েছে দুই দেশ, তখন রব উঠতে থাকে এবারের পরিণতি হয়তো পারমাণবিক যুদ্ধের পথে এগোচ্ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় ভারতের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা একটি বৈঠক থেকে বের হয়ে যাচ্ছেন। 19 সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ভারতীয় জেনারেলরা মিটিং থেকে ওয়াক আউট করছেন এই বলে যে পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধ করার মতো সক্ষমতা নেই। মোদী যুদ্ধ চাইলেও তার সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম নয়। ভিডিওটিতে একজন বেসামরিক লোককে আর্মির উদ্দেশ্যে বলতে শোনা যায়, আর্মির কিসের এত ভয়, কেন তারা এভাবে পালিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য লজ্জা। ভাইরাল হওয়া ভিডিওতে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকেও দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর ব্যাপকভাবে এটি প্রচারিত হতে দেখা যায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির ভেরিফাইড এক্স ফ্যান পেজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়। তবে এই ভিডিওটির সত্যতা ও উৎস অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেল ভিন্ন তথ্য। ফ্যাক্ট চেকিং অনুসন্ধান বলছে ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয়। ভিডিওটি গত মার্চ মাসের 25 তারিখের। 25 মার্চ পাঞ্জাব সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওটি মূলত ভারতীয় আর্মি ও পুলিশের একটি যৌথ সংবাদ সম্মেলনের। মার্চ মাসে ভারতের পাতিয়ালায় একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিং এর ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় আর্মির কর্নেল পুষ্পিন্দর সিং বাথ ও তার ছেলেকে বাগবিতণ্ডার জেরে বেধড়ক মারধর করে আহত করে পাঞ্জাব পুলিশের কিছু সদস্য। তখন সেই ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে যৌথ সংবাদ সম্মেলন করে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব ও সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সংবাদ সম্মেলনটির শেষাংশে ভাইরাল হওয়া ভিডিওটির কথাগুলো শুনতে পাওয়া যায়, যেখানে একজন ব্যক্তি আর্মিকে উদ্দেশ্য করে শ্লেষাত্মক কথা বলছেন। অনেক বড় দেশ ভারত বিশাল জনগোষ্ঠীর সামরিক শক্তিতেও খুবই উঁচু লেভেলে আছে। মেশিনারি যে ভারত অনেক দূর, কিন্তু কৌশলগতভাবে জনগণ 6-1 পাকিস্তানে, মেশিনারিজ 4-1 পাকিস্তানে, পরমাণু শক্তিতে কাছাকাছি লেভেলে। তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে গেলে হাজারবার ভাবে। এটার কারণ কি জানেন? কারণ ভারতের ব্যবসা বাণিজ্য, ইকোনমি, জিওপলিটিক্স যাই বলেন, সকল কিছু মিলিয়ে পাকিস্তানের সাথে অনেক কিছুতে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় হিতে বিপরীত হয়ে যায়। যেমন আমরা কথা বলছি যে গত 2 দিন যাবত এক দেশ অন্য দেশের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নিচ্ছে, বিভিন্ন নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, তারপর কেউ বলছেন সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, আবার পাকিস্তান
তাৎক্ষণিক অ্যাকশন হিসেবে তাদের যে আকাশ সীমা, ভারতের এমনকি ভারত মুখে অল কাইন্ড অফ যে মানে এভিয়েশন খাতগুলাকে পাকিস্তানের আকাশে ঢুকতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, ভারতও নিয়েছে, এতে ক্ষতি কার বেশি হচ্ছে আসুন দেখি। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির জারি করা একটি নোটিশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশ সীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য খোলা থাকবে না। ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না। ARY নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে যাচ্ছে আপনার ভারত। কিভাবে? এই আকাশ সীমা বন্ধ করে দেওয়ার ফলে আপনার ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত 2 ঘন্টা পথ ঘুরে চলতে হবে। একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলো এভাবে চললে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিতে পড়বে। প্রতিদিন 100টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার এবং আকাশা এয়ার। এর আগে কয়েকদিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো 80 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল, আর এটি যাত্রীদেরও ভ্রমণ যে ব্যয় সেটাকে বাড়িয়ে দেয়। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর নাটকগুলো মঞ্চস্থ হয় খোলা আকাশের নিচে, লাখো মানুষের চোখের সামনে, তবুও কেউ দেখতে পায় না সত্যিটা। পহেলগাঁওয়ের শান্ত পাহাড়ের বুকেও যেন সেদিন অভিনীত হলো এমনই এক নির্মম কাহিনী, একটি পরিকল্পিত চক্রান্ত যার প্রতিটি পর্দার আড়ালে লুকিয়ে ছিল নিষ্ঠুর উদ্দেশ্য, অদৃশ্য রাজনৈতিক হিসাব নিকাশ। কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভারতীয় সরকার চিৎকার করে পাকিস্তানকে দায়ী করে। একের পর এক প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা আসে। সিন্ধু চুক্তি বাতিল, আটটারি সীমান্ত বন্ধ করা, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ 5টি কূটনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। চারপাশে যেন যুদ্ধের গন্ধ ছড়িয়ে দেওয়া হয়। এর মাঝেই সামনে আসে এক বিস্ফোরক ভিডিও বার্তা। ভারতীয় এক সেনা পরিচয়ের আশোক কুমার সামনে আনেন এমন বাস্তবতা যা ধসিয়ে দেয় সরকারি বয়ানের মুখোশ। जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। ভিডিও বার্তায় আশোক কুমার সোজাসাপটা বলেন, এই হামলা বাইরের কোনো জঙ্গি হামলা নয়, এটা ভারতের ভেতরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি সাজানো হামলা। তিনি আরো বলেন, মিডিয়াতে যেটা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা। আমি যদি সত্যটা না বলি তাহলে নিজের বিবেকের কাছে অপরাধী হব। जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। একজন সেনার এই স্বীকারোক্তি শুধু সাহসিকতার উদাহরণ নয়, বরং গোটা ঘটনার প্রকৃত চরিত্রের এক নির্মম প্রকাশ। তিনি জানান, হামলার পর আহতরা অনেকক্ষণ ধরে পড়েছিলেন, কিন্তু উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। কোনো মেডিকেল টিম, কোনো কমান্ডো ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়নি। कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पे पड़े थे और कई घंटों तक कोई नहीं उनको उठाने आया। তবে এই ভিডিও নিয়েও রয়েছে বড়সড় প্রশ্ন। ভারতের ডিজিটাল ফরেনসিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স সেন্টার DFRSC তাদের তদন্তে ভিডিওটিকে ভুয়া বলে চিহ্নিত করেছে। তাদের বিশ্লেষণে দেখা যায় ভিডিওতে থাকা ব্যক্তির ইউনিফর্ম পুরনো ধাঁচের, যা 2022 সালের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে এবং নতুন ডিজিটাল ক্যামুফলেজ চালু করেছে। সেই সাথে ভিডিওতে প্রদর্শিত দাবি ও পরিচয় নিয়েও কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। ফলে ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন বড়সড় সন্দেহের আবহ তৈরি হয়েছে। আশোক কুমারের বক্তব্য সামনে আসার পর ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত ভিডিওটি সরিয়ে ফেলে। এমন স্পষ্টতার তথ্য প্রকাশ করায় তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু এখনো জানা যায়নি। এই ভিডিওর পর এখন মোদী সরকারের বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন। কেন এত দ্রুত পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হলো? কেন তদন্তের আগে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হলো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই আতঙ্ক আর রক্তপাতের সবচেয়ে বড় লাভবান কে? উত্তরটাও পরিষ্কার, মোদী সরকার। জাতীয়তাবাদের ঢেউ তুলে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, নির্বাচন পূর্ব উত্তেজনা তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়া, আন্তর্জাতিক চাপের মুখে অভ্যন্তরীণ ব্যর্থতাকে ঢেকে ফেলা, এসবই এই ঘটনাটির পরিণতি ছিল বলে ধারণা করছেন অনেকেই। এই ঘটনার পর পাকিস্তানও ক্ষোভ প্রকাশ করে জানায়, তদন্ত ছাড়াই তাদের উপর দায় চাপানো অন্যায়। তাদের ভাষায় এটি ছিল ভারত সরকারের সাজানো একটি ঘটনা, যার মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতে চায়। পহেলগাঁওয়ের হামলার জেরে মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা দমন পীড়নের প্রকৃত রূপ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান এখন মুখোমুখি। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী গোলাগুলি করছে। উভয় দেশের নেতারা বাক যুদ্ধে লিপ্ত হওয়ার পাশাপাশি সর্বাত্মক যুদ্ধেরও হুমকি দিচ্ছেন। ইতোমধ্যেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ঘটনার সূত্রপাত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশারণ উপত্যকার গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনা। সেই হামলায় নিহতদের সবাই ছিলেন পর্যটক। ভারত দাবি করেছে এরা সবাই ভারতের নাগরিক। ঘটনার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানকে, কিন্তু পাকিস্তান ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলেছে এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। ভারতের কাছে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপনেরও আহ্বান জানায় পাকিস্তান। সর্বশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন। ভারত পাকিস্তান নতুন করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের পূর্বাভাস হচ্ছে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারত যুদ্ধে জড়ালে তা দেশটির জন্য সুফল বয়ে আনবে না, কারণ ভারতের রাজ্যে রাজ্যে নানামুখী বিরোধ রয়েছে। কয়েকটি রাজ্যে স্বাধীনতার আন্দোলন চলছে। চীন, বাংলাদেশ, নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন রয়েছে। সেক্ষেত্রে যুদ্ধ বাদলে ভারতকে চীন, বাংলাদেশ ও নেপালের সীমান্তে সৈন্য সমাবেশ করতে হবে। রাজ্যে রাজ্যে যাতে স্বাধীনতার আন্দোলন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে সেজন্য সৈন্য নিয়োজিত রাখতে হবে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়, খালিস্তান উল্লেখযোগ্য। কোনো কারণে চীনের সঙ্গে নতুন করে বিরোধ সৃষ্টি হয়ে গেলে সামলানো কঠিন হয়ে পড়বে, কারণ পাকিস্তান ও চীন দুই ফ্রন্টে যুদ্ধ করা ভারতের পক্ষে সম্ভব হবে না। দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ভারতের সামরিক বাহিনীকে সম্পদ দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য দেশটির নেই। এক্ষেত্রে যুদ্ধ বাদলে ভারতকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মতো কোনো রাজ্য হারাতে হতে পারে। পেহেলগামে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে গত 25 এপ্রিল কাশ্মীর যান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হামলার স্থলও তিনি পরিদর্শন করেন। ভারতের পক্ষে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফিলতি থাকার প্রমাণ তিনি পেয়েছেন। ভারত এটা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে। ভারতের মিডিয়ার খবরে বলা হয় এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের স্বল্প পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। তবে TRF এর পক্ষ থেকে বলা হয়েছে তারা এ ধরনের কোনো বক্তব্য মিডিয়ায় দেয়নি। এটি ভারতের মিডিয়ার সৃষ্টি। হামলার পরপরই ভারত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ 5টি পদক্ষেপ নেয়। জবাবে পরদিন পাকিস্তান ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, সিমলা চুক্তি স্থগিত, পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় বিমান উড্ডয়ন বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয়। এই পদক্ষেপে অব্যাহত উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এই গোলাগুলি এখনো চলছে। স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সবসময় উদ্বেগের। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে এই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে হামলার ঘটনা দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে তেমন গুরুত্ব দেননি। তিনি শুধু বলেছেন দুই দেশই তার ঘনিষ্ঠ বন্ধু। তার ভাষায় ভারত পাকিস্তান নিজেরাই সমস্যা সমাধান করতে পারবে। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। এই চুক্তি করার সময় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বব্যাংক, কিন্তু বিশ্বব্যাংককে এ ব্যাপারে কিছুই জানায়নি ভারত। 1960 সাল থেকে কার্যকর থাকা এই চুক্তি স্থগিত করায় পাকিস্তানের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ এই চুক্তিতে সিন্ধু অববাহিকায় 6টি নদীর পানি বন্টনের বিষয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেনাব, ঝিলম ও মূল সিন্ধু পানি সরবরাহ। এই চুক্তি অনুযায়ী পানি সংক্রান্ত তথ্য ভাগাভাগি এবং জলবিদ্যুৎ প্রকল্প কার্যক্রম বন্ধ হয়ে গেলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। যেটা আশঙ্কা করা যাচ্ছিল ঠিক সেটা এবার আমাদের সামনে আসলো। বাংলাদেশ সম্ভবত মিয়ানমারের গৃহযুদ্ধের একটা অংশে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে যথেষ্ট বুঝে শুনে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, এবং তার চাইতেও জরুরি প্রশ্ন, একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার মেয়াদ আর সর্বোচ্চ 1 বছর, আর ডিসেম্বরে নির্বাচন হলে এটা 9 মাস 8 মাস এরকম, সেই সরকারটা কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এটা নেওয়ার অথরিটিও তাদের থাকা উচিত কিনা, বা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দেশের সব রাজনৈতিক দল বা সমাজে যথেষ্ট আলাপ আলোচনা করেছে কিনা? কেউ কেউ বলবেন আমি অতিশয়োক্তি করছি, আমাদের সামনে নিশ্চয়ই এই খবরটা এসছে, এই খবরটাকে ভিত্তি করেই আলাপটা করছি। সেটা হলো রাখাইন প্রভিন্সে একটা মানবিক করিডোর দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানাচ্ছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। এটা চাওয়া হচ্ছিল জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসছেন, এটা তার প্রধান এজেন্ডাগুলোর একটা ছিল। এখন বাংলাদেশ যখন তিনি চলে গেলেন, আমি তখনও দেখেছি যে উনি এটা চাইছে জাতিসংঘ, এমন আলাপ ছিল, কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত তখন আমরা জানতে পারিনি। অবশ্যই সেটা জানা গেল, কিন্তু রিসেন্টলি কিছু আচরণ দেখে মনে হচ্ছিল বাংলাদেশ সরকার আসলে এই ধরনের একটা কাজ করতে যাচ্ছে। আমাদের নিশ্চয় মনে আছে আমাদের বান্দরবানের সীমানা থেকে বাংলাদেশের অভ্যন্তরে 10 কিলোমিটার ঢুকে রেমিক্রি নামক এলাকাতে আরাকান আর্মির সদস্যরা বিজেপির প্রেজেন্সে জল কেলি করে গিয়েছিল। সুতরাং সরকার আরাকান আর্মির সাথে কোনো ফর্মাল
সমর্থন বা যোগাযোগ তো বটেই, তাদেরকে সাপোর্ট দিতে যাচ্ছে, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আসবো সেই জায়গায় এবং এটা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা সরকার এই কাজটা কেন করছে, এত বড় ঝুঁকি তৈরি হলেও, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আরেকটা তথ্য, সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে 1,13,000 নতুন রোহিঙ্গা ঢুকেছে। এই সময়টা হচ্ছে 2023 সালের নভেম্বর থেকে শনিবার পর্যন্ত 1.5 বছরে। কিন্তু এর মধ্যে জরুরি ব্যাপার হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে জুনের পর, মানে সরকারের আমলেই সবচেয়ে বেশি রোহিঙ্গা ঢুকেছে, 1,13,000। কেউ কেউ রোহিঙ্গা ফেরত পাঠানোর খোয়াব দেখছিলেন, কিন্তু ফেরত পাঠানো দূরে থাকেও ঢুকছে এবং বাকিরাও ঢুকে যাবে এই প্রবাবিলিটি আসলে আছে। আমি বহুদিন বলেছি, এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে 5-6 লাখের মতো যে রোহিঙ্গারা আছে তারা আরাকান আর্মির টার্গেটে পরিণত হয়েছেন, কারণ তারা শেষ মুহূর্তে এসে জান্তা পরাজিত হওয়ার আগে, জান্তা এই রোহিঙ্গাদেরকে ফুসলিয়ে তাদেরকে লোভ দেখিয়ে নাগরিকত্ব দেবে, বৈধতা দেবে এসব বলে তাদের পক্ষে যুদ্ধ করিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন তারা পরাজিত হয়, ফর দ্য টাইম বিং, ভবিষ্যতে কী হবে আমরা এখনও জানি না, তাদের উপর এক ধরনের রিটালিয়েশন করেছে আরাকান আর্মি। আমি সেটা নিয়ে নিউজও আপনাদেরকে দেখিয়েছি, এমনকি জেনোসাইডের ঝুঁকি ওখানে আছে, এই আলাপও হয়েছে। তো ফলে তারা বাংলাদেশে চলে আসতেই পারে। এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা নিয়ে একটু কথা বলি। পররাষ্ট্র সচিব যেটা বলেছেন, তিনি বলেছেন সাংবাদিকদের সাথে আলাপকালে, এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ একটা হবে, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে, সেই বিস্তারিততে যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। বাংলাদেশের জন্য নিরাপদ কিনা জানতে চাইলে তিনি বলেন, মালপত্র যাওয়ার ব্যবস্থা, অস্ত্র নেওয়া হচ্ছে না। এখানে জাতিসংঘ বাংলাদেশকে বলেছে যে ওখানে যুদ্ধ পরিস্থিতি দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে, ওখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং জাতিসংঘের যুক্তি হচ্ছে ওখানে যদি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা তো শেষ পর্যন্ত বাংলাদেশে ঢুকে পড়বে, সুতরাং বাংলাদেশে উচিত হবে সেটা করা। ইউএনডিপির একটা রিপোর্টের কথা এভাবে বলা হয়েছে যে অর্থনৈতিক অবনতি হয়েছে, পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে, সেখানকার বাসিন্দাদের আয়ের কোনো উৎস নেই, ভয়াবহ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধস নেমেছে, জরুরি সেবা, সামাজিক সুরক্ষায় ঘাটতি ইত্যাদি ইত্যাদি। মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে মিয়ানমারের রাখাইন প্রভিন্সে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাহলে জাতিসংঘের ফ্রেমিংটা হচ্ছে এরকম, যেহেতু এখানে পণ্য সরবরাহের সমস্যা আছে, ইনফ্যাক্ট পণ্য সরবরাহে আসলেই সমস্যা আছে, কারণ হলো আরাকান আর্মি যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে বা অন্যান্য বিদ্রোহী বাহিনীগুলো যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে সেই সরবরাহ আসার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করছে জান্তা সরকার। ফলে সাধারণ জনগণের জন্য যে সরবরাহ, তা জীবন রক্ষাকারী খাদ্য, চিকিৎসা, এই ধরনের জিনিসও ঠিকঠাক মতো আসছে না। এটা সত্য, এটা শুধু এই দিকে না, যেসব অঞ্চলে জান্তা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেই, তৎমাদায়ের নিয়ন্ত্রণ নেই, তারা সেসব জায়গায় এরকম ধরনের ব্লকেট দেওয়ার চেষ্টা করছে, খুবই পুরনো কৌশল যুদ্ধের। এবং সেটা দেখে জাতিসংঘ বলছে তাদের মধ্যে যদি এই ধরনের দুর্ভিক্ষের আউটব্রেক হয় তাহলে তো তারা তাদের দেশে থাকতে পারবে না, তারা বাংলাদেশে চলে আসবে। সুতরাং তুমি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিয়ে তাদেরকে খাওয়া পড়ার ব্যবস্থা করো, সো দ্যাট ও আর আসবে না। দিস ইজ দ্য লজিক। কিন্তু আমি শুরুতেই বলেছি, সব ঠিকঠাক থাকলেও রোহিঙ্গাদের ওপরে, রোহিঙ্গাদের ব্যাপারে আরাকান আর্মির যে সাম্প্রতিকতম দৃষ্টিভঙ্গি, সেটা একটা বড় সংকটের জায়গা। সব ঠিক থাকলেও তাদের ফেরত আসার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে, পৃথিবীতে বহু দেশে, এই ধরনের গৃহযুদ্ধ পীড়িত দেশে বিভিন্ন দিক থেকে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ তৈরি করা হয়েছে, যেখান থেকে ত্রাণ দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কোনোটাই আসলে কনফ্লিক্টের বাইরে থাকে নাই। কারণ এই যে বললো বাংলাদেশে কিছু শর্ত আছে, আমি ধারণা করি তারা বলার চেষ্টা করবেন যে এটা সামরিক, এটা হতে পারবে না, চেক করবো ওটা সেটা, কিন্তু দিনের শেষে এগুলো সাকসেসফুলি হয় নাই। এগুলো শেষ পর্যন্ত শুধুমাত্র খাদ্যদ্রব্য বা ঔষধ এরকম কিছু না, এগুলো অস্ত্র পরিবহনেও ব্যবহৃত হয়, নানা রকম গোষ্ঠীর সাথে জড়িত। আবার ওই দিক থেকে আসা বলতে আমরা মাদক আসা, আরও রোহিঙ্গা চলে আসা, এগুলো যে পাঠিয়ে ওগুলো আলটিমেটলি ঠিকঠাক করা যাবে, নট নেসেসারিলি, কারণ ওখানে শুধু খাবার বা অন্য কিছু গেলেই হবে না। ওখানে জান্তা সরকারের আর্মি রিটালিয়েট করতে পারে, রিটালিয়েট করলে সেই জায়গাগুলো আসলে আদৌ সেফ না। এদিকে আরাকান আর্মির সাথেও তাদের সমস্যা আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আরও জরুরি কথা, যে বাংলাদেশের মধ্য দিয়ে যে জীবন রক্ষাকারী জিনিস এবং হিউম্যানিটেরিয়ান জিনিসপত্র, খাবার এবং ঔষধ যাবে এখানে, যদি শুধু এতেও সীমাবদ্ধ থাকে, এগুলো জনগণের কাছে যাবে, এটার কোনো গ্যারান্টি নেই। ওখানে আরাকান আর্মি আছে, তাদের নিজেদেরই রসদ দরকার, এবং তাদের রসদে ব্লকেট তৈরি করেছে জান্তা সরকার, তাহলে এগুলো পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই। এগুলো আমরা মুখস্থই বলে দিতে পারি, কারণ সারা পৃথিবীতে এরকম প্রচুর উদাহরণ আছে যেগুলোতে এগুলো ঘটেছে। আর আমি কিছুটা, খুব অনেক দীর্ঘ সময় না, আমি মোটামুটি খুঁজে দেখলাম আরও বহু দেশের সাথে, মানে আমরা মিয়ানমারের তো 21-22% মাত্র জান্তার কন্ট্রোলে আছে, আর বাকি সব কিছু ভারতের সাথে সীমান্ত আছে, থাইল্যান্ডের সাথে সীমান্ত আছে, মানে বহু জায়গায় এরকম জান্তার কন্ট্রোলের বাইরে আছে। ওই সব জায়গায় তো আমরা, অন্তত আমার চোখে কোনো নিউজ পড়ে যেখানে এই ধরনের হিউম্যানিটেরিয়ান করিডোর ওখানে হচ্ছে। তার মানে মূল খেলাটা এখানকার এই যে রাখাইন প্রভিন্সকে নিয়ে, এই অঞ্চলটাকে নিয়ে, বঙ্গোপসাগরকে নিয়ে, এখানে ভারত খেলোয়াড়, আমেরিকা খেলোয়াড়, এবং আমরা যোগ করব
সম্প্রতি আমেরিকার প্যাসিফিক কমান্ডের যিনি চিফ তিনি এসেছিলেন বাংলাদেশে, আমেরিকা দুজন জুনিয়র মন্ত্রী এসেছিলেন বাংলাদেশে। সো এখানে এই করিডোরটা আমরা ধরেই নেই এটা আসলে হিউম্যানিটেরিয়ান ট্রেন, এটা একটা স্ট্র্যাটেজিক করিডোর, এভাবেই দেখতে হবে, একদম সোজা সাপটা কথা। এখন একটা ঝুঁকির জায়গাটা কি, মানে আমরা যদি তাত্ত্বিকভাবে বলছি জাস্ট হিউম্যানিটেরিয়ান সাপ্লাইও যদি দেই, এটা জানতা যদি রিটালিয়েট করে, জানতার এটা একটা পটেনশিয়াল টার্গেট হবে, খুব সোজা সাপটা কথা। কারণ এগুলো আদতে আরাকান আর্মির কাজে লাগবে। আরাকান আর্মিগুলো জনগণের কাছে আসলে ঠিকমতো পৌঁছতে দেওয়ার কোনো কারণ নেই, তার নিজেরই রসদ প্রয়োজন, সে এইগুলো নেবে। ফলে এই জায়গাগুলো, এই করিডোর, বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর হবে, সেই করিডোর তার একটা পটেনশিয়াল স্ট্র্যাটেজিক টার্গেটে পরিণত হবে। নট অনলি দ্যাট, যদি এরকম দাঁড়ায় এখানে আমেরিকা অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, আমেরিকার সেই সম্ভাবনা আছে। চায়নার সাথে তার সাম্প্রতিক যে সমস্যা, চায়না আসলে এই জিনিস তো সহ্য করার কোনো কারণ নেই, সুতরাং সেই বরং জান্তা সরকারকে টেনে নিয়ে আসবে এখানে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এগুলো খুব সহজেই হতে পারে এবং আমরা আসলে নিশ্চিতভাবেই এই পর্যায়ে চলে যাব। কেউ কেউ বলছেন রাখাইন প্রভিন্সে এখানে বাংলাদেশকে সামরিকভাবে ইনভলভ হওয়ার জন্য, হয়ে রাখাইনকে স্বাধীন করে ফেলে রোহিঙ্গাদেরকে সেখানে পৌঁছে বা ফেরত দেওয়ার কথা, এবং বৃহৎ শক্তিগুলো অনেকেই চায় এখানে একটা স্বাধীন দেশ গড়ে উঠুক। ইভেন আমি অবাক হয়ে দেখলাম জামায়াত প্রকাশ্যে, চায়নার একটা প্রতিনিধি দলের সাথে আলোচনায় প্রকাশ্যে রাখাইন জাতিগোষ্ঠীর জন্য এই আরাকান, স্বাধীন আরাকান দেশ হিসাবে চেয়েছেন। আমাদের মিলিটারিকে ইনভলভ হতে বলছেন। এটা ফ্যাক্ট যে একটা মিলিটারি আসলে যুদ্ধ করার জন্যই রাখা হয়, সে যুদ্ধ আমরা দেশে ডিফেন্সিভ কারণে ব্যবহার করতে পারি এবং আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্রয়োজনে আমরা অফেন্সিভভাবেও ব্যবহার করতে পারি, করা যাবে না তা বলছি না। মিলিটারি নিশ্চিতভাবেই আমরা যথেষ্ট ব্যয় করে একটা মিলিটারিকে আমরা পুষি এসব কারণে। কিন্তু এটা কি আদৌ সঠিক কোনো সিদ্ধান্ত হচ্ছে? আমি মনে করি না। এবং বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যে অবস্থায় আছে, ভালনারেবল জায়গা আছে, সেখানে ছোট স্কেলেরও একটা যুদ্ধ নেয়ার মতো অবস্থা আমাদের নেই। আমরা এর থেকে বহু দূরে আছি। এটা সত্য যে মিলিটারির জান্তার শক্তি দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর তাদের শক্তি অনেক কমেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যোগ করতে হবে। যুদ্ধ সোলজারদেরকে যে জিনিসটা দেয় এটাকে কমব্যাট ক্যাপেবিলিটি বলে। আপনি যতই ট্রেনিং করুন না কেন, বাস্তবিক যুদ্ধ করার আগ পর্যন্ত কেউ নাকি সোলজার হয়ে ওঠে না, এটা রাইট। সো ওদের জান্তা আর্মি কিন্তু বাস্তবে যুদ্ধ করছে। সো খুব সহজ কিছু হবে না। যদি মোটামুটি একটা স্মল স্কেল ওয়ারও হয়, সেটার চাপ নেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা থেকে আমরা অনেক দূরে আছি। এবং সবচেয়ে জরুরি কথা, যেটা বারবার বলছিলাম, একটা সরকার, অন্তর্বর্তী সরকার আছে, সে কার সাথে কথা বলেছে? বিএনপি, জামায়াত, এনসিপি, আদার পার্টিজ, গণতন্ত্র মঞ্চ, সবার সাথে কি কোনো ধরনের ডায়লগ করেছে যে তাদের কি এটা করা উচিত কি উচিত না, ফর্মালি আর ইনফর্মালি? আমি মনে করি না করেছে। সুতরাং এত বড় একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত একটা সরকার, যেটা এক বছরের মধ্যে বা 8 মাসের মধ্যেই নির্বাচন করে দিয়ে, কারণ যদি সংস্কার খুব কম হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা বলছেন, যদি চলে যায় সেই সরকার এত বড় স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত কেন নিচ্ছে? এই কেনর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আসলে অনেকগুলো প্রশ্ন আসে। সেটা হলো এই রকম, আমেরিকার সাথে সরকারের তো সম্পর্ক ভালো না। ডক্টর ইউনুসের সাথে বাইডেন সরকারের খুব ভালো সম্পর্ক ছিল, অসাধারণ সম্পর্ক ছিল, কিন্তু ট্রাম্পের সাথে তো ছিল না। বরং ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনের সময় রচিত হয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবেই হোক, ডক্টর ইউনুসের বিরুদ্ধে অত্যন্ত বাজে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এক্স হ্যান্ডেলে। এবং এই লোক তো ডিল চায়, সো নিজেই নিজেকে ডিল মেকার বলে। সুতরাং এই সরকার কি আমেরিকার সাথে ডিল করতে চাইছে? প্রশ্ন হচ্ছে কিসের ডিল? সরকারের মধ্যে ক্ষমতায় থাকার টেন্ডেন্সি আছে। এবং আমি গতদিন তার একটা বক্তব্য, ডক্টর ইউনুসের কথাই বলছি, এতদিন পর্যন্ত উপদেষ্টারা বলতেন, ডক্টর ইউনুসের একটা বক্তব্যকে আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে এই বেশি সময় থাকার একটা টেন্ডেন্সি তার মধ্যেও তৈরি হয়েছে। অথবা সরকারের কোনো একটা অংশ কি এখানে একটা অস্থিরতা বাঁধিয়ে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়? বাংলাদেশ যদি একটা সীমান্ত সংঘর্ষ ধরনেরও যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলেও তো আসলে আনসার্টিন অবস্থায় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে, খুব সিরিয়াসলি উঠবে। সুতরাং আমেরিকার সমর্থন, তার সাথে নির্বাচন পিছিয়ে দেওয়া, ক্ষমতাকে দীর্ঘায়িত করার খায়েশ, এগুলো সব একসাথে মিটে যায়। একটা কথা মনে রাখতে হয়, এই ধরনের পদক্ষেপ বা চিন্তা যখন কেউ করে, প্রত্যেকে কনফার্মেশন বায়াসে ভোগে। তারা মনে করছেন যে আমরা একটা স্মল স্কেল এটা করবো, তারপর বন্ধ করবে, এটা হবে সেটা হবে, এটা করে সব শেষ হয়ে যাবে, আমরা আমাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারবো। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই ধরনের হিসাব নিকাশ হয় না, পদক্ষেপের ক্ষেত্রে এই ধরনের হিসাব নিকাশ হয় না। শেষ পর্যন্ত এগুলো ডিজাস্টার তৈরি করতে পারে এবং এসকালেশন অনেক বেড়ে যেতে পারে। বহু খেলোয়াড় আছে, শুধু রাখাইন না, আমাদের হিল ট্র্যাক্ট এবং আমাদের চট্টগ্রাম এই অঞ্চল নিয়েও খেলতে চায়। ল্যান্ডলক সেভেন সিস্টার্সের সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ এই চট্টগ্রাম যদি জুড়ে দেওয়া যায়, ওটা চেহারা কী হয় নিশ্চয়ই আমরা বুঝতে পারি। একই কথা রাখাইনের সাথে প্রযোজ্য। সো অনেক খেলা, অনেক কিছু এই অঞ্চলে আছে। আমি মনে করি সরকার অত্যন্ত বড় ঝুঁকি নিচ্ছে, আমাদের অত্যন্ত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটার প্রতিবাদ করা উচিত আমাদের। এবং যদি সত্যি এটা হয়ে থাকে যে এই ঝামেলা বাঁধানোর মাধ্যমে তারা তাদের ক্ষমতা এক্সটেন্ড করতে চান, তাহলে জাতির সাথে এত বড় প্রতারণা আর হতে পারে না। কারণ তাদের তো আসলে এই সিদ্ধান্ত এখন নেবার কোনো কারণ নেই। এটা আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি, যখন
আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই তাদের আরাকান আর্মির বাংলাদেশের ভেতরে ঢুকে তারা তাদের পরিচয় ব্যবহার করে অস্ত্র নিয়ে পতাকা নিয়ে ব্যাজ লাগিয়ে উৎসব করে গেছে জনপ্রতিনিধিদের সামনে বিজেপির সামনে, তখনই বোঝা যাচ্ছিল সরকার আসলে কিছু, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলছেন এটা সত্য না আবার মিথ্যাও না, কোয়ান্টাম মেকানিক্সের মতো। শ্রয়েডিঞ্জার ক্যাটের কথা মনে পড়ে তার এই কথা শুনে। যাই হোক, স্বীকার করেছেন সরকার। তো এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছিল সরকার কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আমাদের শক্তভাবে প্রতিবাদ করা উচিত, এবং আমার মনে হয় প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিএনপি, জামায়াত, এনসিপি এই ধরনের পদক্ষেপের জবাব চাওয়া উচিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।